প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসেও পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ। তো আজকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জিং এর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো এটা বলার আগে এটা আমার আগে বলতেই হচ্ছে যে ইতিপূর্বে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নামে একটা ভিডিও আছে, তোমরা ভিডিও থাম্বনেলে দেখবে। আসলে সেন্টেন্সের প্রকারভেদ তুমি যদি নাই চেনো যে বাক্যটা হচ্ছে যে ইম্পারেটিভ, তাহলে এই নিয়মে তুমি করবা কীভাবে, ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। তো আমি ধরে নিলাম যে তোমরা এটা দেখে এসেছো। সেক্ষেত্রে আমরা গত ভিডিওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর করেছিলাম, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যগুলো, স্পিচ চেঞ্জিং। আর আজকে আমরা করব 3 নম্বর অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ হয়ে গেল, আমরা গুটি গুটি করে আসলে সবগুলো শেষ করছি, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকে যাব। সো অ্যাসার্টিভ শেষ হয়েছে দুটো পার্টে, ইন্টারোগেটিভ একটা পার্টেই শেষ করে দিয়েছি। আর আজকে আমরা ইম্পারেটিভ করব, তবে আমার এটা ইচ্ছা আছে এটা দুইটা পার্টে করা, কেননা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, বড় হয়ে যায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রাখবো। একটা হলো লেট ছাড়া বাক্য, আর একটা হলো লেট যুক্ত বাক্য। দুই ধরনের, ইন্টারোগেটিভে যেমন ছিল ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আর ডাব্লিউএইচ যুক্ত, আর এখানে আমরা ইম্পারেটিভে বলবো লেট ছাড়া বাক্য, মানে যে বাক্যে লেট নাই, আর একটা হলো লেট যুক্ত বাক্য। তো এখানে যেটা আমি বলে রাখি সেটা হলো এইটা আমরা নেক্সট ভিডিওতে হয়তো বা করবো। এইটা আমরা আজকে লেট ছাড়া বাক্যটা করবো। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে লেট ছাড়া বাক্য আমি কিভাবে চিনবো ইম্পারেটিভ। এটার জন্যই আমি একটু আগে যেটা বললাম সেটা হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ, ওই ভিডিওটা তোমরা দেখে আসবে। তারপরে ওইখানে আমরা হালকা একটু আলোচনা করব। তো আমরা ঢুকলাম লেট ছাড়া ইম্পারেটিভের বাক্যকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। সো আমরা একটা বাক্য নিই, হি সেড টু মি। এখানে একটা তোমাকে দেওয়া হলো ক্লোজ দ্য ডোর, এই বাক্যটা। সো ইম্পারেটিভের ডিজাইনে আমরা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সে শিখেছিলাম যে কোনো একটা বাক্য যদি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব দিয়ে শুরু হয়, আমরা তো সবসময় রিপোর্টেড স্পিচের বাক্যটাই দেখবো যে এটা ইম্পারেটিভ না, অ্যাসার্টিভ না, ইন্টারোগেটিভ না, অপটেটিভ না, এক্সক্লেমেটরি। সো এখানে আমরা ফুল স্টপ দিয়ে শেষ হলে আমরা জানি অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, তিনটা হতে পারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা আসলে কোনটা, এটা আমরা যখনই দেখবো একটা বাক্য মূল ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ, তাহলে এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ। এটা বাক্যটাতে লেট নাই, তবুও ইম্পারেটিভ। সো এটাকে আমরা বলছি লেট ছাড়া ইম্পারেটিভ, যেটা এটা 1 নম্বর ডিজাইন। আর 2 নম্বর ডিজাইন সামনে ডু নট দিয়ে শুরু হয়, ডু নট ক্লোজ দ্য ডোর এরকম, বা ডন্ট বলে, একই বিষয়, তাই না? তা আরেকটা আছে প্লিজ কাইন্ডলি, সেটা বাক্যের প্রথমেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। আর 4টা ডিজাইন আমরা ইম্পারেটিভে শিখেছিলাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস ওই ভিডিওতে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু, মূল ভার্ব দিয়ে। হঠাৎ করে দেখো কোনো সাবজেক্ট নেই সামনে, হি সি দে কিছুই নেই, শুধু মূল ভার্ব। 1 নম্বর ছিল মূল ভার্ব দিয়ে শুরু, 2 নম্বর হলো ডু নট বা ডন্ট দিয়ে শুরু, 3 নম্বর হলো বাক্যের মধ্যে প্লিজ কাইন্ডলি, হ্যাঁ সেটা কোথায় থাকে, ভিতরে থাকে না পিছনে থাকে সেটাও সমস্যা না, প্লিজ কাইন্ডলি থাকলে ইম্পারেটিভ। আর একটা চতুর্থ ডিজাইন ছিল লেট যুক্ত বাক্য। সো আমরা যেহেতু লেট ছাড়া করছি, তাহলে আমরা বলবো 3টা ডিজাইন আমরা করব। আচ্ছা, তো এইটা যেটা করতে হয় সেটা হলো ইম্পারেটিভে যেহেতু আদেশ, উপদেশ, অনুরোধ অনেক কিছু থাকে, সেই জিনিসগুলো বুঝে একটু করতে হয়। কিন্তু আমার যদি বাক্যটার মধ্যে আমি আদেশ, উপদেশ, অনুরোধ কিছু না বুঝি, যেমন ক্লোজ দ্য ডোর, হ্যাঁ এটা কোনো উপদেশ না। উপদেশগুলো আসলে বোঝাই যায় যে সদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল লাই, হ্যাঁ কখনো মিথ্যা বলো না। তারপরে গুরুজনদেরকে মান্য করো, রেসপেক্ট ইউর টিচার্স বা রেসপেক্ট ইউর প্যারেন্টস, এই জাতীয় বাক্যগুলো আমরা অ্যাডভাইস বা পরামর্শ বলতে পারি। কিন্তু এই নর্মাল বাক্যগুলো যখন আমরা বুঝবো না যে এটা পরামর্শ কিনা, কেননা দরজাটা বন্ধ করা আদৌ ভালো হবে না খারাপ হবে, অনেক বিষয় থেকে যায়। সো এটা পরামর্শের মধ্যে খুব একটা পড়ে না। এই জায়গায় কেউ যদি বলো যে আমি অর্ডার দিয়ে করব, হ্যাঁ এগুলো আসলে সূক্ষ্ম জিনিস। হ্যাঁ, যে অর্ডার দিয়ে করলেও যে বাক্যটা কেটে দিবে তা না। হতে পারে যে এই ব্যক্তিটা আমাকে অর্ডার করছে এই দরজাটা বন্ধ করো। তারপরেও আমরা অর্ডার কোনগুলোকে ধরবো, যেটা হয়তো বলছে টিচার বললেও যে সবসময় অর্ডার হয় তাও না। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাঁ স্ট্যান্ড আপ, দাঁড়াও, এরকম রাগেশ্বরে যদি কিছু হয়। অথবা দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট ফ্রম দ্য ক্লাসরুম, এই জাতীয় বাক্যগুলো যেখানে সুস্পষ্ট অর্ডারটা বোঝা যায় সেইখানে আমরা অর্ডার ইউজ করব। আর নর্মালি যদি ইম্পারেটিভে যদি আদেশ, উপদেশ, অনুরোধ কিছু বোঝা না যায়, তাহলে কিন্তু টোল্ড ব্যবহার করে অ্যাসার্টিভের মতো আমরা করতে পারি। কিন্তু সেখানে একটা খুব তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা টোল্ড দেওয়ার সাথে সাথে দ্যাট দিই, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেট ছাড়া বাক্যে কোনো দ্যাট হয় না।
অর্থাৎ ইম্পারেটিভে অর্ধেক অর্ধেক দ্যাট আছে, এই লেট ছাড়া বাক্যে কোনো দ্যাট হবে না, আর লেট যুক্ত বাক্য হলে দ্যাট হবে, এই অর্ধেক অর্ধেক। কিন্তু আমরা অ্যাসার্টিভে সব বাক্যে দ্যাট বসিয়েছিলাম, ইন্টারোগেটিভে দ্যাট একেবারে নিষেধ ছিল, বসাইনি। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। সো আমরা আদেশ উপদেশ অনুরোধ যেহেতু খুব একটা বুঝতে পারছি না, সো আমরা এটা টোল্ড ব্যবহার করে করতে চাই। তাহলে হি টোল্ড, তোমরা অ্যাসার্টিভেও দেখেছো এই জায়গায় সেইটাকে টোল্ড করার সাথে সাথে টুটা উঠে যায়, তাহলে হি টোল্ড মি। দ্যাট দিলে সাথে সাথে বাক্যটা কিন্তু তোমার কাটা যাবে, কেননা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লেট ছাড়া দ্যাট ইউজ করতে পারবো না। তাহলে হি টোল্ড মি দিয়ে এই জায়গাটায় সামনে শুধু একটা টু বসাইতে হয়, টু ক্লোজ। টু এর পরে যেহেতু মূল এখানে টেন্স চেঞ্জিং এর বিষয়গুলো খুব একটা দেখো আসে না, হ্যাঁ আসে না বললেই চলে, জাস্ট সামনে একটা টু বসিয়ে দিয়ে এই অংশটা যেমন আছে আমরা তেমন ভাবে এটা ফিনিশ করে দেবো। তো তাহলে হি টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর। এখন দিয়ে ফুল স্টপ। এই জায়গায় যদি তুমি বলো আমি এখানে অর্ডার ইউজ করব, হি অর অথবা হি অর্ডার্ড, ও আর ডি ই আর ই টি, হি অর্ডার্ড মি টু ক্লোজ দ্য ডোর। এটাও কিন্তু আসলে কাটা যাবে না, এক ধরনের রাইট হবে, কিন্তু অনেক স্যার হয়তো ধরে বসতে পারে যে এটা অর্ডার তুমি কিভাবে বুঝলা, তাই না? অর্ডারগুলো ওইরকম হবে, গেট আউট ফ্রম দ্য ক্লাসরুম, স্ট্যান্ড আপ, এরকম যেগুলো হুমকির স্বরে হয় সেগুলো আসলে অর্ডার দিলে ভালো হয়। সো আমরা আদেশ উপদেশ অনুরোধ না বুঝলে ইম্পারেটিভের ক্ষেত্রে টোল্ড ইউজ করব, কিন্তু এখানে আমাকে সতর্ক থাকতে হবে যেন দ্যাটটা না আসে, কেননা ইম্পারেটিভের দ্যাট হয় লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে, আমরা এখন লেট ছাড়াতে আসি। সো একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু এখানে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভেরিয়েশনটা বেশি হয়, যেহেতু আদেশ উপদেশ অনুরোধ হ্যাঁ সব কিছুই থাকে, এই জন্যই একটা সমস্যা। তো সমস্যা কিছু না, আমরা আরেকটা বাক্য নিই। এখন আমরা আরেকটা ডাইরেক্ট স্পিচ এইভাবে নিচ্ছি যে দ্য টিচার said to the boy, comma, inverted comma, always speak the truth. Speak the truth. এখন এই বাক্যটা দেখো, তোমরা বলতে পারো, আপনি বললেন মূল ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ হয়, অলওয়েজ তো একটা অ্যাডভার্ব, তাহলে এখানে তো অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু তারপরেও আসলে অ্যাডভার্বগুলো ভার্বের আগে পরে দুই রকমই বসে। সো এখানে ভার্ব কিন্তু এইটা, এখানে অ্যাডভার্ব দিয়ে শুরু হলেও এটা আমরা এই মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভের ডিজাইনটাই বলবো, অ্যাডভার্ব সামনে বসেছে, এটা কোনো সমস্যা না। সো স্পিক দ্য ট্রুথ থাকলে যেমন হবে, অলওয়েজ সামনে থাকলেও আমরা এটাকে মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভই বলবো। সেক্ষেত্রে আমরা এইটা যখন ইনডাইরেক্ট করতে যাব, ইনডাইরেক্ট এটা কিন্তু সুস্পষ্ট একটা অ্যাডভাইস, তাই না, একটা পরামর্শ। এখানে টোল দিলে এক ধরনের ভুলই ধরা হবে, কিন্তু যখন আমরা আদেশ উপদেশ অনুরোধটা ক্লিয়ার বুঝবো না সেইখানে টোল দেবো ইম্পারেটিভে, কিন্তু সেখানে দ্যাট ইউজ করা যাবে না, সেটাও মনে রাখতে হবে। আর যখন আমরা দেখবো যে না এটা একটা উপদেশ, তখন অবশ্যই আমরা অ্যাডভাইস দেবো। তাহলে দ্য টিচার, এটাকে আমরা অ্যাডভাইস করে দেবো, দ্য টিচার। আর এখানে একটা কথা আছে, অ্যাডভাইস দুই রকম আছে, একটা সিই আর একটা হলো এসি। সিইটা কিন্তু নাউন, তার মানে সেই নাউনের অর্থ হবে কি পরামর্শ, আর যখন আমরা লাস্টে এসি দেবো এর মানে হলো পরামর্শ দেয়া। তাহলে আমরা এখানে যেহেতু ভার্ব হিসেবে ইউজ করব, অবশ্যই এসি দিতে হবে, সি দিলে কিন্তু কাটা যাবে। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড, এখানেও টুটা উঠে যাবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা মানেই টু উঠে যাওয়া। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়, তারপরে টু দিলাম, কিন্তু টু এর পরে আসলে ভার্ব দিতে হয়। সো টু অলওয়েজ, এটা শুনতেও দেখো কেমন লাগছে, কারণ ইনফিনিটিভ টু মানে হলো তে, যখনই তুমি টু এর পরে স্পিকটা দিবা তার মানে হলো বলতে, তাই না? জাস্ট টু এর পরে কিন্তু আমাকে ভার্ব দিতে হবে, অলওয়েজ নিয়ে আমরা পরে ভাববো। তাহলে টু স্পিক, অলওয়েজ তুমি একেবারে লাস্ট পজিশনে দাও, এটা বেস্ট হবে। হ্যাঁ, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয় টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এটাই হলো এটার অ্যান্সার, এখানে অ্যাডভাইস দিয়ে করা অবশ্যই উচিত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই বাক্যটাকেই এখন যদি বলি নেভার টেল এ লাই, একই বিষয়, তারপর আমি একটু দেখাতে চাই, আশা করি বাক্যটা তোমরা তুলে নিয়েছো। দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে আমরা এখন দিতে চাই নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। নেভার টেল এ লাই, নেভার টেল লাই। আচ্ছা, এটাও আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা কখনো মিথ্যা বলো না, অবশ্যই এটা পরামর্শ। সো আমরা এটা অ্যাডভাইস দিয়ে করব। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড
ADVI অবশ্যই এসি নট সি। অ্যাডভাইসড টুটা উঠে গেল, হ্যাঁ অ্যাডভাইসড দ্য বয়, বয়। এখানে এখন একটা কথা আছে যে আমি আগেরটা যেমন অলওয়েজটা এই জায়গায় ছিল আর স্পিকটা এই জায়গায় ছিল, আমরা কি বলেছিলাম টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। কিন্তু এটা যদি এইভাবে করি, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয় টু টেল এ লাই, হ্যাঁ নেভার, শুনতে কিন্তু খারাপ লাগে। সো একটা জিনিস এখানে মনে রাখলেই হয় যে অলওয়েজ থাকলে যেমন অলওয়েজটা আমরা লাস্টে দিয়েছি, তার আগে টু দিয়ে এখানে এখানে যে ভার্বটা ছিল অলওয়েজের পরে সেটা বসিয়েছি। কিন্তু নেভার যেহেতু একটা নেগেটিভ কথা, নেভার মানে কি কখনো না, হ্যাঁ তাহলে এটা আমরা এর পরবর্তীতে শিখতে যাচ্ছি যে ডু নট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ, হ্যাঁ কি করতে হয়, ওখানে নট টু বসাইতে হয়। ডু নট ছাড়া এমনি ভার্ব দিয়ে শুরু হলে আমরা যেমন টু বসাই ভার্বটার আগে, আর ডু নট দিয়ে শুরু হলে নেক্সট নিয়মে আমরা করছি এখনই, সেখানে নট টু বসাইতে হয়। আর নেভার থাকলেও আমরা ডু নটের নিয়মটাই ফলো করব, অর্থাৎ দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়, এখানে আমরা দেবো নট টু, মানে নেভারটা কিন্তু আর ঘুরে আসবে না, নট টু টেলে। এই জন্য এই বাক্যটার ক্ষেত্রে নেভারের ক্ষেত্রে তোমরা এই নিয়মটাই করবা। আর এটা আসলে আমার একটু পরে দেখানো উচিত ছিল, আগে হ্যাঁ ডু নট দিয়ে শুরুটা দিলে ভালো হতো, কিন্তু অলওয়েজের সাথে এটা চলে এসেছে। সো আমরা ধরে নিলাম তোমরা এই বাক্যটা তুলে নিয়েছো। হ্যাঁ এখন আমরা যেটা করব ডু নট দিয়ে শুরু। আমরা লেট ছাড়া ইম্পারেটিভের ক্ষেত্রে কি কি বললাম, একটা হলো মূল ভার্ব দিয়ে শুরু, যেমন ক্লোজ দ্য ডোর প্রথমে দেখালাম, তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দেখালাম, এটা অ্যাডভাইসের ক্ষেত্রে। হ্যাঁ আদেশ উপদেশ অনুরোধ বোঝা না গেলে, যেটা ক্লোজ দ্য ডোরে আমরা টোল্ড দিয়ে করেছিলাম, কিন্তু সেখানে সতর্ক হলো যে দ্যাট ইউজ করা যাবে না। আর নেভারটা আমরা যদিও আগে দেখিয়ে ফেলেছি, কিন্তু এখন আমরা 2 নম্বর ডিজাইনটা করতে চাই, অর্থাৎ কোনো একটা বাক্য ডু নট দিয়ে শুরু হলে। আবারও বলছি, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস ভিডিওটা তোমরা দেখে আসলে ইম্পারেটিভের ওখানে সবগুলো ডিজাইন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, অনেক সুন্দর হবে। সো আমরা এখানে এখন আমরা যেটা করব সেটা হলো আরেকটা আমরা বাক্য নিই ডাইরেক্ট। ফাদার said to his son, father said to his son। আচ্ছা, ডোন্ট বা ডু নট এটা কিন্তু একই জিনিস, কেউ ডোন্ট বলে কেউ ডু নট বলে। ডোন্ট ওপেন দ্য ডোর। এখন তুমি এটা যদি বলো যে আমি অ্যাডভাইস দিয়ে করব, সূক্ষ্ম জিনিস, হ্যাঁ এটা অনেক স্যার ভুল নাও ধরতে পারে, কিন্তু আমরা অ্যাডভাইসগুলো আসলে বুঝবোই যে অ্যাডভাইসগুলো সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না, বড়দেরকে মান্য করবে, টিচারদেরকে মান্য করবে, এই বাক্যগুলো সুস্পষ্ট আসলে অ্যাডভাইস হয়। ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, হ্যাঁ সময় অপচয় করো না, এগুলো যেগুলো নর্মাল বাক্যগুলো, এগুলো আমরা টোল্ড ইউজ করে করতে পারি। আবার যদি তুমি বলো যে না আমি এটা অর্ডার দিয়ে করব, খুব একটা ভুল কিন্তু হবে না। সো আমরা একটু বুঝে শুনে যদি করতে চাই, হ্যাঁ তাহলে আমরা দেখবো যে এখানে আদেশ উপদেশ অনুরোধ আমার কাছে মনে হচ্ছে যে কিছু বোঝা যাচ্ছে না। বাবা বলছে জন্যই যে রাগ করে বলবে তা তো না, এমনি ঠান্ডা মাথায় বলতে পারে যে জানালাটা খুলো না, তাই না, হচ্ছে যে বৃষ্টির পানি আসবে, এরকম কিছু হতে পারে, সেক্ষেত্রে তুমি এটাকে অ্যাডভাইসও নিতে পারো। এগুলো আসলে খুব সামান্য ত্রুটি, সমস্যা না। তারপরেও আমরা এটাকে যদি টোল্ড দিয়ে করি, যেহেতু আদেশ উপদেশ অনুরোধ তো আমরা ভালো বুঝলাম না এখানে, তাহলে ফাদার টোল্ড, টুটা উঠে গেল, হিজ সন। এই যে বিষয়টা প্রথম যে বাক্যটা দেখিয়েছিলাম সেটা ভার্ব দিয়ে শুরু ছিল, ওপেন দ্য ডোর এরকম, তাহলে ওইখানে আমরা টু ওপেন দ্য ডোর সামনে একটা টু বসিয়েছিলাম। আর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ থাকলে ওই একই নিয়ম, টু স্পিক আর ওদিকে অ্যাডভাইস দিয়েছিলাম আর অলওয়েজটা লাস্টে দিয়েছিলাম। আর নেভার থাকলে যেটা করেছিলাম এই নিয়মটা। সো নেভারেরটা আসলে এটার পরবর্তীতে দিলে ভালো হতো, যাই হোক ওটা আগেই দিয়ে ফেলেছি। তো ডন্ট আর নেভারটা একই নিয়ম, অর্থাৎ এখানে নট টু দিয়ে করতে হয়। ফাদার টোল্ড হিজ সন নট টু তারপরে এই ভার্বটা দিয়ে দিবে, নট টু ওপেন দ্য ডোর। এই হয়ে গেল, কিন্তু খুব যে বিষয় তা না। তার মানে ভার্ব দিয়ে শুরু হলে সামনে শুধু টু বসাবে, আর তার আগে দেখতে হবে আদেশ উপদেশ অনুরোধ যদি কোনো একটা হয়, আদেশ হলে অর্ডার দিবে, উপদেশ হলে তোমার অ্যাডভাইসড দিবে, আর যদি তোমার অনুরোধ হয়, অনুরোধ আমরা আসছি যে প্লিজ কাইন্ডলির ক্ষেত্রে রিকোয়েস্টেড দিতে হয়। আর কিছুই যদি বোঝা না যায়, আদেশ উপদেশ অনুরোধ, হ্যাঁ তাহলে আমরা টোল্ড ইউজ করে করবো। কিন্তু এটা খুব রিস্কি আমার কাছে মনে হয় যে টোল্ড দিলে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সব বাক্যে দ্যাট দিয়েছিলাম আর টোল্ডটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ করা হয়েছিল সেই চেঞ্জ করে, সেক্ষেত্রে এখানে যেন ভুলেও দ্যাট না আসে, কেননা দ্যাট কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে দ্যাট হয়, লেট ছাড়াতে দ্যাট হয় না, যেটা আমরা বারবার বলছি। সো এটার ডন্ট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ শুরু হয়, ডু নট দিয়ে, সেটার আমরা ইনডাইরেক্ট করা কিন্তু শিখে ফেললাম। এখন আমরা প্লিজ কাইন্ডলিতে যাব।
তাহলে ইম্পারেটিভের আমরা বলতে পারি যে কয়টা দুটো ডিজাইন আমরা শিখলাম। একটা হলো ভার্ব দিয়ে শুরু, প্রথম বাক্যটা ছিল ওপেন দ্য ডোর, আর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ আর নেভার টেল এ লাই, এটা আসলে একই কথা, ভার্ব দিয়ে শুরুই বলা যায়। নেভার টেল এ লাইটা আমরা ধরলাম ডু নট দিয়ে শুরুর মধ্যে সেকেন্ড পজিশন। আর এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো এরকম যে ডাইরেক্ট স্পিচটা এরকম আছে, ধরো হি said to me, প্লিজ। প্লিজ কিন্তু কখনো বাক্যের শুরুতেও থাকে আবার লাস্টের দিকেও থাকে। প্লিজ হেল্প মি, এই একটা বাক্য। সো আমরা ইম্পারেটিভের ডিজাইনে শিখেছিলাম যে একটা বাক্যের মধ্যে প্লিজ অথবা কাইন্ডলি সেটা প্রথমে থাকা অথবা হেল্প মি প্লিজ এইভাবে থাক, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এক্ষেত্রে অবশ্যই তোমাকে রিকোয়েস্ট কথাটা ভার্বটা ইউজ করতে হবে। প্লিজ কাইন্ডলি থাকলে তুমি অর্ডার অ্যাডভাইস দিলে কিন্তু বাক্যটা কেটে দিবে শিওর। সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করতে গেলে এটা যেটা করবো, হ্যাঁ, সেটা হলো হি, তাহলে অনুরোধ করেছে, তাহলে রিকোয়েস্টেড, REQUESTED, ফার্স্ট ফর্ম হয়ে গেল। এই রিকোয়েস্টেড, আবার এই যে টুটা উঠে গেল, এটা আমরা যেখানেই চেঞ্জ করছি রিপোর্টিং ভার্বটা সেখানে কিন্তু টুটা উঠে যাচ্ছে। কিন্তু আমি এর আগেও বলেছিলাম, আজকেও বলছি যে একটা জায়গায় শুধু যেটা আমরা লেট যুক্ততে পড়বো, একটা জায়গায় যেটা লেটাস থাকলে প্রপোজড বসাইতে হয় সেইখানে কিন্তু টুটা থেকে যাবে। বাকি তুমি ইন্টারোগেটিভে যেমন আস্কড করো, হ্যাঁ, বা অ্যাসার্টিভে টোল্ড করো, ইম্পারেটিভে তো মেলা ভেরিয়েশন, আদেশ অর্ডার, রিকোয়েস্ট, এরকম অনেক কিছু, হ্যাঁ, যেটাই করো না কেন টুটা কিন্তু উঠে যায়। সো হি রিকোয়েস্টেড মি, প্লিজটা কিন্তু আর আসবে না, কেননা প্লিজের বদলেই আমরা রিকোয়েস্টেড কথাটা নিয়ে নিয়েছি। কারণ যখন ডাইরেক্ট বলা হয় ডাইরেক্ট স্পিচে যে প্লিজ হেল্প মি, এখন কিন্তু তুমি প্লিজ কথাটা আর বলতে পারবা না, যে রিকোয়েস্ট করা মানেই প্লিজ হয়ে গেল। সো হি রিকোয়েস্টেড মি, আর এটা ভার্ব দিয়ে শুরুর নিয়মটাই যদি আমরা মানি যে টু হেল্প। এখন আমরা দেখবো মি এর বদলে আমরা কি দেবো, কেননা সে যখন আমাকে বলেছে দয়া করে আমাকে সাহায্য করো, এই আমাকেটা কিন্তু এই ব্যক্তি, এটা না, আমি না। সো হিম দিতে হবে, আবার মেয়ে হলে তাকে অর্থাৎ হার দিতে হবে, বহুবচন হলে দেম দিতে হবে, তাদেরকে, অনেক কিছু। তো টু হেল্প হিম হয়ে গেল। তার মানে কি ভার্ব দিয়ে শুরুর মতোই বিষয়, শুধু প্লিজ বা কাইন্ডলি থাকার কারণে আমরা রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড নিয়ে নিলাম। আর মূল ভার্ব দিয়ে শুরু হলে যেমন আমরা সামনে একটা টু বসাই, সেই প্রথম নিয়মটা ক্লোজ দ্য ডোরে যেটা ছিল সেম রুল বলে, কোনো মানে পার্থক্যগুলো আসলে খুবই সীমিত। সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা রিকোয়েস্টেড নেব। আচ্ছা, তো এটা গেল। এখন আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, আদেশ গেল। আদেশটা যদি দেখতে চাও তাহলে বাক্যের ডিজাইনটা দেখলেই মনে হবে, দেখো একজন টিচার হয়তো বলতেছে দ্য টিচার said to the boy, হ্যাঁ, এখানে এখন আমি বলছি স্ট্যান্ড আপ, হুমকির স্বরে, একটু দেখলেই বোঝা যায় মানে কি দাঁড়াও, স্ট্যান্ড আপ, আর কিছুই নেই, বা স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, এরকম কিছু। তো এইখানে আমরা কিন্তু অর্ডার ইউজ করলে খুবই ভালো হয়। এখানে বরং টোল দিলে ব্যাখ্যাপ্তা লাগে। যখন দেখবা বাক্যটার মধ্যে আবার এখানে যদি স্যার বলে যে দ্য টিচার সেড টু দ্য বয় ওপেন দ্য উইন্ডো, এটাকে কিন্তু খুব একটা অর্ডার হিসেবে ধরা যায় না, আবার অর্ডার দিলে খুব একটা সমস্যা হবে না। কিন্তু এই সব বাক্যগুলো যেটা আছে, যেটা স্ট্যান্ড আপ, গেট আউট ফ্রম দ্য ক্লাসরুম, এই জায়গায় অর্ডার না দিলেই আমার কাছে মনে হয় যেটা আসলে ব্যাখ্যাপ্তা লাগবে। সো আমরা এইটা ইনডাইরেক্ট করতে গেলে যেটা করব সেটা হলো দ্য টিচার, মানে অর্ডার্ড, টোল্ড কিন্তু দিলাম না, অর্ডার্ড, টুটা উঠে গেল, অর্ডার্ড দ্য বয়, আর জাস্ট ওই যে ভার্ব দিয়ে শুরু হলে যা হয়, হ্যাঁ, সেই জিনিসটা আমরা বসাবো। দ্য টিচার অর্ডার্ড দ্য বয় টু দিয়ে সামনে ভার্বটার আগে টু দিয়ে যেমন ছিল তেমনই স্ট্যান্ড আপ, বাস হয়ে গেল। আর কখনো যদি ডিপার্টমেন্টাল কিছু হয়, ধরো যেমন আর্মি, পুলিশ, এই জাতীয় ডিপার্টমেন্টাল যে জিনিসগুলো থাকে, এইখানে কোনো একটা ডাইরেক্ট স্পিচে যদি তোমরা এরকম দেখো যে দ্য ক্যাপ্টেন said to the soldiers, সোলজার মানে নর্মাল যে সৈনিক, সৈন্য, বানানটা কিন্তু বেশ একটু ঝামেলা, সোলডিয়ার্স, SOLDIERS, এটা, হ্যাঁ। এখানে এখন বলতেছে গুলি করো, ফায়ার মানে যদিও আগুন, কিন্তু ফায়ার মানে গুলি করা হয়। সো এখানে বললো ফায়ার অন, মানে হলো গুলি করো, অথবা বলতে পারে মার্চ অন, মানে কি লেফট রাইট করো।
এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে এই সব ক্ষেত্রে আসলে অর্ডারের দুইটা ধরন আছে, তাই না? একটা অর্ডার হলো যে নর্মালি অর্ডার করা, যেটা কোনো টিচার, কোনো বাবা, হ্যাঁ মানে সিনিয়র কেউ তোমাকে অর্ডার করতে পারে এটা করো এটা করো। কিন্তু আরেকটা অর্ডার আছে, যেমন এখানে আমরা পাচ্ছি, সেটা হলো কোনো আর্মি, মানে ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো থাকে, আর্মি, পুলিশ, এই জাতীয় এদের যে অর্ডারগুলো, এই অর্ডারগুলোর কিন্তু একটা বিশেষ নাম আছে, সেই নামটাকে আমরা বলি কমান্ড। কমান্ড। সো এইখানে যদি তোমার মনে রাখতে পারো, বা রাখাটা এমন কিছু না, হ্যাঁ, যে এটা ডিপার্টমেন্টাল অর্ডারগুলোতে ক্যাপ্টেন, আর্মি, পুলিশ এই জাতীয়গুলোতে আমরা এই জায়গাটায় কমান্ড ইউজ করব। কমান্ড দিলে খুবই সুইটেবল হবে, তবে অর্ডার দিলেও কিন্তু এটা সূক্ষ্ম জিনিস হয়ে যাবে। তো আমরা এটা মনে রাখবো যে এটা কমান্ড দেবো। তাহলে দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন এই জায়গাটা আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে কমান্ডেড, কমান্ডেড, আর ওই একই নিয়ম টুটা উঠে যাবে, কমান্ডেড দ্য সোলজার্স, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, মানে ডি এর উচ্চারণটা হয় না, সোলজার্স, সোলজার্স। আর একই নিয়ম বলা যায়, এটাই ভার্বটার আগে জাস্ট একটা আমরা টু লাগিয়ে দেবো, টু ফায়ার অন, অথবা যদি বলে মার্চ অন, লেফট রাইট করো, তাহলে টু মার্চ অন, মানে এটাই কিন্তু ভার্ব। ওই সো আগের ফার্স্ট রুলটার সাথেই দেখো সবগুলোই মিলছে। ভার্ব দিয়ে শুরু হলে সামনে যেমন একটা টু দিতে হয়, খালি এই সামনটা দেখতে হয় যে আদেশ, উপদেশ, অনুরোধ কোন শ্রেণীতে পড়ছে। সো আমি তো বলবো যে লেট ছাড়া বাক্যের মধ্যে আর কোনো কিন্তু সমস্যা নাই। তো একবার ফাইনাল আরও একবার বলে দিই যে আমরা প্রথমে ডিজাইন শিখলাম যে একটা ভার্ব দিয়ে শুরু, যেটা ফার্স্ট বাক্যটা ছিল ক্লোজ দ্য ডোর, আর 2 নম্বর বাক্য হলো ডোন্ট ক্লোজ দ্য ডোর বা ডু নট ক্লোজ দ্য ডোর। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে সামনে শুধু একটা টু বসাইতে হয়, আর বাক্যটার মধ্যে যদি আমরা আদেশ, উপদেশ, অনুরোধ কিছু বুঝি, তাহলে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্ব দেবো। আদেশ হলে অর্ডার দেবো, তারপরে যদি অনুরোধ হয় তাহলে অ্যাডভাইস দেবো, হ্যাঁ। আর যদি কিছুই বোঝা না যায়, আদেশ, উপদেশ, অনুরোধ, তাহলে আমরা টোল্ড ইউজ করব। কিন্তু সেইখানে টোল্ড ইউজ করতে গেলে তোমাকে খুবই সাবধান হতে হবে, কেননা টোল্ড হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, আর যেহেতু আমরা অ্যাসার্টিভে ভুরি ভুরি দ্যাট দিই, টোল্ডের সাথে অবশ্যই দ্যাট হয়, কিন্তু ইম্পারেটিভে লেট ছাড়া বাক্যেতে কোনো দ্যাট হয় না। সো আমরা যখন টোল্ড ইউজ করব তখন খুবই সাবধানে করব, যেন ভুলেও সেই জায়গাটায় হচ্ছে যে দ্যাট চলে না আসে, আর এ ভার্বটার আগে জাস্ট খালি টু দেবো। আর নেভার টেল এ লাই যে বাক্যটা ছিল, এটা মনে রাখবা, ডন্টের নিয়মে হয়, ডন্ট ওপেন দ্য ডোর, এরকম, মানে নট টু। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা এখন হচ্ছে যে লেট যুক্ত বাক্যগুলো করব, লেট যুক্ত বাক্য করব, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তোমরা একটু মনোযোগী হও। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের লেট যুক্ত বাক্যগুলো করব। ইতিপূর্বে আমরা লেট ছাড়া বাক্যগুলো দেখলাম। আসলে জিনিসগুলো অনেক ভেজাল, সেই ভেজাল কিছু না, জিনিসটা পুরোটা মাথায় রাখলে এমন কিছু না। তো লেট যুক্ত বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, এইটা তোমাকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভের লেট যুক্ত বাক্যকে ন্যারেশনের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো লেটাস যুক্ত, লেটাস কখনো কখনো এইভাবে লেখা থাকে, কখনো কখনো সংক্ষেপে এইখানে উপরে কমা দিয়ে, ঊর্ধ্ব কমা দিয়ে একটা এস লেখা থাকে, এটা একই জিনিস, অর্থাৎ এটা লেটাস। আর 2 নম্বরে হলো লেটাস ছাড়া, 2 নম্বর লেট আস, ছাড়া। এখন প্রশ্ন করতে পারো লেটাস ছাড়া কি হতে পারে? ভরি ভরি অসংখ্য হতে পারে, সেটা যেমন আমরা দুই একটা এখানে দেখাই। ইভেন লেট মিও থাকতে পারে, লেট হিম, মানে এখানে একটা অবজেক্টিভ রূপ থাকে, লেট হার, তারপরে লেট দেম, তারপরে নাউনও থাকতে পারে, লেট রহিম। আশা করি বুঝতে পেরেছো যে এখানে কত কিছু হতে পারে, তাই না? নাম তো আর একটা দুটা না। সো এইগুলাকে আমরা বলবো লেটাস ছাড়া। তো দুই ধরনের রুল। সো আমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, যখনই আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে, অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে যে বাক্যটা থাকে, এটি রিপোর্টেড স্পিচ, তোমরা জানো। সেই রিপোর্টেড স্পিচটা আমরা যখন লেট দেখব, তখন কিন্তু আমাকে সবার আগে মনে করতে হবে সেই বাক্যটা লেটাস আছে নাকি লেটাস ছাড়া, এগুলোর মধ্যে কোনো একটা আছে। তো আমরা স্বভাবতই প্রথমে এটা করছি যে লেটাস থাকলে আমরা কি করব। এটা তোমরা ডায়াগ্রামটা তুলে নাও খাতায়। এখন আমরা চলে যাচ্ছি লেটাস থাকলে কি হবে। আচ্ছা, আর যদি বলো আমি আসলে করতে পারি, দুইটা পাশাপাশি দিয়ে দিই, তাহলে তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পারবে। আমি তাই করছি। প্রথম বাক্যটা আমরা লেটাস দিয়ে নিই, হচ্ছে হি নিলাম, এটা সমস্যা না, হি সেড টু মি, এখানে দিলাম, এটা মানে লেটাস। কখনো পরিপূর্ণভাবে থাকে, কখনো আগে দেখালাম ঊর্ধ্ব কমা দিয়ে এস দেয়, একই কথা।
তাহলে লেট আস প্লে ফুটবল। এখন কথা হলো লেট আস কথাটার অর্থ কি? লেট আস মানে কিন্তু চলো, চলো, তাহলে মানে চলো ফুটবল খেলি। তাহলে এটা এক ধরনের কিন্তু কি প্রস্তাব বলা হয়, অর্থাৎ প্রপোজ করা, তাই না? তাহলে এই লেটাস থাকলে আমরা প্রপোজড ইউজ করবো। আর ইতিপূর্বে যতবার বলেছি যে এই রিপোর্টিং ভার্বটা যে আমরা চেঞ্জ করি, অ্যাসার্টিভের ক্ষেত্রে কি টোল্ড করি অবজেক্ট থাকলে গুড ইংলিশ হিসেবে, আর ইন্টারোগেটিভে সবসময় আস্কড করি রিপোর্টিং ভার্বটা ইন্টারেক্ট করার সময়। ইম্পারেটিভে তোমরা লেট ছাড়া বাক্যগুলোতে দেখলা কখনো রিকোয়েস্টেড, কখনো অর্ডার, অ্যাডভাইস পরামর্শ হলে, আবার আদেশ উপদেশ অনুরোধ কিছুই বোঝা না গেলে টোল্ড। এই যে ভেরিয়েশনগুলো, তখন কিন্তু এই টুটা আমরা তুলে দিতাম। এটা চেঞ্জ করার সাথে সাথে টুটা তুলে দিয়েছি। এই একটা ক্ষেত্র যেটা আমি ইতিপূর্বে বারবার বলেও ছিলাম অনেকবার, যে লেটাস যুক্ত বাক্যকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব, এইসব ক্ষেত্রে কিন্তু এই যে এই সেইড ভার্বটা অবশ্যই প্রপোজড দিতে হবে। এই সেই প্রপোজডের সাথেই শুধুমাত্র টু থাকে। অর্থাৎ আমি ফাইনালি যেটা বলতে পারি যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব আর টু থাকবে, এটা একটাই, সেটা হলো লেটাসের যে প্রপোজটা। আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করার সাথে সাথে টুটা কিন্তু আমরা তুলে দিয়েছিলাম। সো আমরা এই বাক্যটাকে এখন যদি ইনডাইরেক্ট করি, তাহলে যেটা অ্যান্সার দাঁড়াবে ইনডাইরেক্ট, তাহলে হি, এটা সরাসরি রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে প্রপোজড, PRO PO, এটাও কিন্তু এস অ্যাডভাইসের হতো। তাহলে হি প্রপোজড, আর টুটা কিন্তু রাখতে হবে এখানে, প্রপোজ টু মি। আর এর আগেও বলেছি লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে কি হয়, দ্যাট থাকে, দ্যাট। মানে লেট যুক্ত বাক্যকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হলো লেটাস যুক্ত আর একটা হলো লেটাস ছাড়া। এই দুই ক্ষেত্রেই কিন্তু তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এই জায়গাটায় দ্যাট বসে। কিন্তু আগের যেগুলো আমরা দেখলাম ভার্ব দিয়ে শুরু, ওপেন দ্য ডোর ইম্পারেটিভের, অথবা ডোন্ট ওপেন দ্য ডোর, প্লিজ কাইন্ডলি যুক্ত, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই বাক্যগুলোতে কিন্তু যেগুলো লেট ছিল না, এই ইম্পারেটিভগুলোতে কিন্তু দ্যাট আসে না। আর দ্যাটের ক্ষেত্রে মজা করে একটা কথা বলা হয় যে ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট হলো 3.5। 3.5 মানে তোমরা আশা করি বোঝো যে 3 আরো অর্ধেক। তো মজাটা যেটা সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের সব ধরনের বাক্যেই দ্যাট হয়। সো ওইখানে ফুল এক ধরা হয়েছে, এক, তাই না? আর ইন্টারোগেটিভে তো দ্যাট হারাম, একটা বাক্যেও দ্যাট হয় না, সো ওটা গেল। আর ইম্পারেটিভে কিন্তু অর্ধেক দ্যাট কোথায়, শুধুমাত্র লেট যুক্ত বাক্যে, অর্থাৎ সেটা লেটাস হোক আর লেটাস ছাড়া হোক, এইটারই হলো হাফ, অর্ধেক আসছে, অর্ধেক। তাহলে অ্যাসার্টিভের ফুল এক, অ্যাসার্টিভ, আর ইম্পারেটিভের অর্ধেক, আর বাকি 3.5 মিলাইতে গেলে দেখো আরো 2 লাগে, তাই না? 2 আর ওদিকে 1 3 আরো হাফ 3.5। সো এই বাকি 2 হলো অপটেটিভ, যেটা আমরা 4 নম্বরের পরে করব। ইম্পারেটিভ সেন্টেন্স 4 নম্বর সিরিয়াল ছিল, অপটেটিভ হলো, ইম্পারেটিভ ছিল 3 নম্বর সিরিয়াল, হ্যাঁ, সেন্টেন্সের ক্লাসিফিকেশনে। আর অপটেটিভ ছিল 4 আর এক্সক্লেমেটরি 5। সো আমাদের আরো যে দুটো বাকি রয়েছে, অর্থাৎ অপটেটিভ আর এক্সক্লেমেটরি, ওগুলোতে ফুললি দ্যাট বসে সব। সো অপটেটিভে ফুল এক, অপটেটিভে ফুল এক, মানে যখন সবগুলো বাক্যেই দ্যাট হয় ওটাকে আমরা ফুল এক ধরছি। তাহলে অ্যাসার্টিভে সব বাক্যেই দ্যাট হয়, তাই না? এটা হলো 3.5 হলো আমার কি দ্যাটের হিসাব। মজার বিষয় এটা। এই অ্যাসার্টিভে ফুল সব বাক্যেই দ্যাট হয়, তাহলে এক, ফুল, ফুল মানে কি এক। আর ইম্পারেটিভে লেট যুক্ত বাক্যে শুধুমাত্র দ্যাট হয়, আর লেট ছাড়া হয় না, তাহলে অর্ধেক, এই হাফ। আর অপটেটিভে যে কোনো ধরনের বাক্যেই দ্যাট হয়, তাহলে এটা ফুল এক। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা থাকবে পঞ্চমটা, এখানেও সব বাক্যে দ্যাট হয়, সো এটাও এক। তাহলে 1 2 3 আর হাফ মিলে 3.5। এটাই হলো দ্যাট বসানোর একটা ছন্দ, জাস্ট মনে রাখার সিস্টেম। সো আমরা এখন আবার এটা ঘুরে আসি, যেটা আমরা ইনডাইরেক্ট করছিলাম, যে হি প্রপোজ টু মি, অবশ্যই দ্যাট বসাবো যেহেতু এখানে লেট আছে। তার মানে লেটাস থাকলেও দ্যাট, লেটাস ছাড়া থাকলেও দ্যাট। কিন্তু লেট না থাকলে শুধু যদি এমন বলতো প্লে ফুটবল, এটা যে প্রথম ডিজাইন ক্লোজ দ্য ডোর ভার্ব দিয়ে শুরু ছিল, যেখানে টু বসাইতে হয়েছিল, হ্যাঁ, টু প্লে দিতাম আমরা, সেই সব ক্ষেত্রে কিন্তু দ্যাট চলবে না। আচ্ছা, হি প্রপোজ টু মি দ্যাট। এখন কথা হলো, সে যদি আমাকে বলে চলো, এই কথাটার অর্থ কি? সেও যাবে, এখন আমি যাই না যাই সেটা পরের বিষয়, সেও যাবে আমিও যাব, দুইজনেই খেলবো। সো এই জায়গাটা নিতে হয় উই, আমরা। আর সবসময় মনে রাখবা লেটাস থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে দিতে হয় শুড, শুড, শুড। আর শুড যেহেতু মডার্ন ভার্ব, এদের পরে মূল ভার্বগুলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মেই থাকবে, প্লে ফুটবল। এটাই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার।
তাহলে লেটাসের ক্ষেত্রে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হচ্ছে। এক হলো যে রিপোর্টিং ভার্বটা সেইটের জায়গাটা আমরা সব সময় প্রপোজড ইউজ করব লেটাস থাকলে, আর প্রপোজডের সাথে টুটা থাকে তুলে দেওয়া যাবে না। তারপরে অবজেক্টটা দেবো, আর লেটের বাক্যে যেহেতু দ্যাট থাকে কত কিছু মাথায় নিয়ে চলতে হবে, দ্যাটও বসাইতে হবে। আর যে ব্যক্তি কথা বলছে সে যদি আমাকে বলে, আমি আর একটা বাক্য দেবো যেটা আমাকে বলেনি অন্য কাউকে, সেইটা দেখো সাবজেক্টটা কি নিতে হয় সেটাও দেখতে হবে। যেই কথা বলুক যদি আমাকে বলে তাহলে লেটাসের ক্ষেত্রে এই জায়গাটায় সাবজেক্ট হিসেবে আমরা উই নেব। এখন আমরা 2 নম্বরে আরেকটা বাক্য যদি দিই যে হি সেইড, এখন দেখো এখানে আমরা মি দেব না, হি সেইড টু হিজ সিস্টার, এইগুলো কথা দিয়ে এখানে তোমাকে দিয়েছে লেটাস গো আউট, চলো বাইরে দিই গো আউট। আচ্ছা, এটা যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তাহলে আমরা লেটাস দেখলেই আগে বলে দেবো যেটা প্রপোজড হবে। তাহলে আসলো হি প্রপোজড, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে প্রপোজড হয়ে গেল। হি প্রপোজড, আর প্রপোজডের সাথে টু থাকে, হি প্রপোজড টু হিজ সিস্টার দিলাম। এখন আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে তুমি যদি এখন মুখস্থ করে রাখো লেটাস থাকলে সাবজেক্ট উই আসে তাহলে ভুল করবা, যেটা আগের বাক্যটাতে উই আসছিল, কেননা সে যেহেতু আমাকে বলেছিল, আমাকেটা কিন্তু আমি নিজে, আমাকে যদি বলে চলো তখন আমরা দেবো উই, সেও যাবে আমিও যাবো। কিন্তু এইখানে কিন্তু আমি নিজে সংশ্লিষ্ট না, সে তার বোনকে বলেছে, কোনো এক সে তার বোনকে বলছে চলো, তাহলে এখানে কি এখন তুমি যদি এই জায়গাটা উই দাও বাক্যটা কাটা, নিঃসন্দেহে কাটা। সো এই জায়গায় যেটা করতে হবে তারা, মানে আমি নিজে যুক্ত না, তার মানে সে যাবে আর তার বোন যাবে, সো এখানে দিয়ে করতে হবে। এই জিনিসটা কিন্তু একটু লেটাসের ক্ষেত্রে সজাগ থাকতে হবে সাবজেক্টের বিষয়টা। যদি আমাকে বলে তাহলে উই, আর যদি আমি সেখানে মি জাতীয় কিছু না থাকে, আমাকে না বলে, তাহলে সেই জায়গাটায় কিন্তু দিয়ে করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার এইখানে যদি আই থাকে, হ্যাঁ আমি সেটাও তোমাকে দেখাচ্ছি। তাহলে প্রপোজ টু হিজ সিস্টার, প্রপোজ টু হিজ সিস্টার, সরি এখানে একটা ভুল হয়ে গেছে যে যেহেতু দ্যাট দিতে হয়, দেখো আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, লেটের বাক্যে যেহেতু দ্যাট হয় তাহলে ওই জায়গাটা আগে দ্যাট দেবো, হ্যাঁ, তারপরে যে দ্যাটের পরেই সাবজেক্টটা হবে। এখন আমরা এই জায়গাটায় দে দেবো, দ্যাট দে শুড থাকে হলো আসলে অক্সিলারি ভার্ব হিসেবে, লেটাসের বাক্যে শুড ইউজ করি আমরা, দে শুড, তারপরে যা আছে তাই, দে শুড প্লে ফুটবল, সরি এটা দে শুড গো আউট, এটা ছিল আলাদা বাক্য, এই দুটো আলাদা। তাহলে এখানে আমরা যেটা করলাম, হি প্রপোজ টু হিজ সিস্টার দ্যাট, তাহলে এই জায়গাটা আমরা দে হিসেবে সাবজেক্ট নিয়ে আসলাম, যেহেতু সে যাবে তার বোন যাবে তারা। এখন এইখানে যদি আই থাকে তাহলে কি হবে সেটাও আমরা একটা বাক্য নিই। আমি চাচ্ছি সবগুলো ভেরিয়েশন তোমরা দেখো যাতে মনের ভিতরে কোনো বাড়তি আর কোনো প্রশ্ন না থাকে। তারপরেও যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার। এখন আমরা এখানে একটা আই দিয়ে করছি, যদিও এর আগে কোনো উদাহরণে এখানে আই নেওয়া উচিত ছিল দু একটা। আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বললাম। হ্যাঁ, এখন আমরা এই জায়গাটা লেটাস দেব, লেটাস প্লে ফুটবল বাদ, এইটুকুলি হয়ে যায়। এখন আমরা এটাকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা লেটাস যেহেতু দেখেছি, আমরা নিঃসন্দেহে এটা প্রপোজটাকে করে দিই, রিপোর্টিং ভার্বটা আই প্রপোজড, প্রপোজডের সাথে টু থাকে, তাহলে আই প্রপোজড টু মাই ফ্রেন্ড, আর এই জায়গাটা যেহেতু লেট যুক্ত বাক্যে দ্যাট বসে, তাহলে আমরা দ্যাটটাও আগে বসিয়ে দিই। এখন আমরা ঠান্ডা মাথায় ভাববো যে সাবজেক্টটা আমরা কি দেব, তাই না? তাহলে আমি আমার বন্ধুকে বলছিলাম, কি বলছিলাম, যে চলো খেলি, লেটাস মানে চলো, হ্যাঁ, লেটাস প্লে, চলো খেলি। এখানেও কিন্তু আমরা উই দিতে হবে। তার মানে একটা বিষয় যে এইখানে অন্য যে কেউ কথা বলুক, এখানে অবজেক্টে যদি মি থাকে অর্থাৎ আমাকে বলছে, তখনও এই জায়গাটা সাবজেক্ট হিসেবে দ্যাটের পরে আমরা উই নেব। আর যদি সাবজেক্টেই আমি কথা বলছি আই, এখানে আমি কাকে বলি যেহেতু তাকেই প্রস্তাব দিচ্ছি যে এটা চলো এটা করি, তাহলে এক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা নিতে হবে উই, ঠিক আছে? আর সাহায্যকারী ভাব লেটাসের ক্ষেত্রে আমরা বারবার বলছি যেটা শুড বসাইতে হয়, আর শুডের পরে লেটার দিয়ে দিবা, এই হয়ে গেল। এই আশা করি আর কোনো লেটাসের ক্ষেত্রে আর কোনো সমস্যা রইল না। এখন আমরা লেটাস ছাড়াতে যাব। লেটাস ছাড়া আমরা দুইটা বাক্য নিলেই আমরা আশা করি যে তোমাদের এটা মাথায় চলে আসবে। তাহলে এটা লেট যুক্ত বাক্যতে আমরা আছি, এতক্ষণ আমরা শিখলাম লেটাস, আর এখন আমরা করব লেটাস ছাড়া। লেটের বাক্যকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম,
একটা লেটাস যুক্ত আর একটা হলো লেটাস ছাড়া। তো আমরা এখন চলে আসলাম লেটাস ছাড়া। দুইভাবে থাকে লেটাস। সো এখানে আমরা একটা উদাহরণ নেই ডাইরেক্ট স্পিচে, যে হি সেড টু মি। আচ্ছা, এইখানে দিলাম let him finish the work. Finish the work। তার মানে এই বাক্যটার মানে যেটা দাঁড়ায় যে সে আমাকে বলেছিল let him finish the work, মানে তাকে কাজটা শেষ করতে দাও, এরকম মিনিংটা, তাকে কাজটা শেষ করতে দাও। আচ্ছা, এটা আমরা যখন ইনডাইরেক্ট করব, এখানে তোমাকে সিম্পল একটা কথা বলে দিই যে লেটাস ছাড়া বাক্যে রিপোর্টিং ভার্বটা লিখিয়ে নাও। এটা লেটাস ছাড়া বাক্যে রিপোর্টিং ভার্ব সব সময় তোমরা চোখ বন্ধ করে টোল্ড ইউজ করে করবে, টোল্ড দিয়ে করবে ইনডাইরেক্ট করার সময়। আর ইতিপূর্বে আগে যেটা আমরা করলাম লেটাস যুক্ত, সেটা যদিও সেখানে লেখা হয়নি, তারপরেও তোমরা এটার পাশে ওটাও লিখে নাও যে লেটাস ছাড়া হলে রিপোর্টিং ভার্ব দেবো টোল্ড, আর লেটাস যুক্ত বাক্যকে যখন আমরা ইনডাইরেক্ট করব, বাক্যকে ইনডাইরেক্ট করতে এইখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে সব সময় কি প্রপোজড দেব। আমি এটা ক্লিয়ার করে একটু দিই, আসলে এই বাক্যটা আগে না লিখে তোমরা এটা নোট আকারে একটা জিনিসটা রেখে দাও। সেটা হলো লেটাস যুক্ত বাক্যকে ইনডাইরেক্ট করতে কি কি জিনিস মাথায় রাখবা। এক হলো রিপোর্টিং ভার্বটা সবসময় যেটা সেম থাকে, সেই জায়গাটায় প্রপোজড। রিপোর্টিং ভার্ব এটা এখন টেন্স অনুযায়ী হবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্রপোজড, PROPOSED, প্রপোজড। দুই, দ্যাট তো হবেই, যেহেতু লেট যুক্ত বাক্য, সেটাও নিলাম দ্যাট বসে। কিন্তু সাবজেক্টটা তোমার দেখতে হবে, এটা ইতিপূর্বে দেখালাম, বারবার আর দেখাচ্ছি না, যে যদি সে আমাকে বলে তাহলে সাবজেক্ট নিতে হবে উই, অথবা আমি যদি কাউকে বলি সাবজেক্টেই থাকলো আই সেই, ওখানে হবে উই। কিন্তু যদি আমি যুক্ত না থাকি, সে তার ভাইকে বলছে, বোনকে বলছে, সেই জায়গায় সাবজেক্টটা দ্যাটের পরে নিতে হবে দে। এই হলো বিষয়, যেটা আগের উদাহরণে আমরা দেখেছি। আর এইখানে সাহায্যকারী ভার্ব হিসেবে যখনই তুমি সাবজেক্টটা দিলা, দে হোক উই হোক, তারপরে শুড। এটা হলো লেটাস যুক্ত বাক্যের ক্ষেত্রে টিপস। আর লেটাস ছাড়া যুক্ত যদি হয়, যেমন লেট হিম, লেট মি, এরকম, মানে লেটাস নাই, সোজা কথা লেটাস ছাড়া। এইখানে একইভাবে ইনডাইরেক্ট করতে গেলে আমরা তিনটা জিনিস সেখানেও মাথায় রাখবো। সেই তিনটার মধ্যে প্রথমে যেটা, যে সেই যেটা থাকে রিপোর্টিং ভার্বটা, সেই ভার্বটাকে আমরা ইনডাইরেক্ট করার সময় কি করব, কি লিখবো, রিপোর্টিং ভার্ব। এটা তোমরা চোখ বন্ধ করে রিপোর্টিং ভার্ব সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো টোল্ড দিয়ে করবা। যদি লেটাস ছাড়া হয় কোনো ভুল হবে না, একদম ফুল রাইট হবে, সব বাক্য হবে টোল্ড। আর দুই নম্বর, এখানেও দ্যাট আছে, যেহেতু লেট যুক্ত বাক্য দ্যাট বসে। আর সাবজেক্টের বিষয় এখানে আমি যেটা বলবো, ওখানে আগেরটায় যদিও সাবজেক্টটা লিখে দেয়নি, তারপরেও মুখে বারবার বলছি, যে সে যদি আমাকে বলে তাহলে উই, আবার আমি যদি কাউকে বলি তাহলে উই, কিন্তু আমি যদি যুক্ত না থাকি, সে তার ভাইকে বোনকে বলছে, তাহলে দেবো দে। আর এইখানে সাবজেক্টের বিষয় যেটা হবে সেটা হলো ওই যে লেট হিম, লেটের পরেই যে অবজেক্টটা দেওয়া থাকবে, অথবা লেট করিম, লেট রহিম, ওই জিনিসটাকেই সাবজেক্ট করে বের করতে হয়। অর্থাৎ কোনো নাম যদি থাকে নাউন, লেট রহিম, তাহলে কি রহিমই হয়ে যাবে। আর যদি থাকে লেট হিম, হিমটা অবজেক্টিভ রূপ, লেটের পরে অবজেক্টিভ রূপ থাকে প্রোনাউনের, সেক্ষেত্রে হিমের সাবজেক্ট হলো হি, সেই হিটা নিতে হবে। যদি বলে লেট হার থাকে তাহলে শি, লেট দেম থাকলে দে, এইভাবে। আর কোনো নাম যদি থাকে লেট রহিম, তাহলে ওই জায়গাটা সাবজেক্ট হিসেবে রহিমটাই আসবে। আমরা যাবো এখন উদাহরণে যাবো। তো দ্যাট বসে, আর সাহায্যকারী ভার্ব হিসেবে সাবজেক্টের পরে এখানে আমরা সবসময় মাইট সাহায্যকারী ভার্বটা ইউজ করি। এই হলো দুইটার মধ্যে কি ডিফারেন্স। সো আবার অনেক বই এমনও আছে যে লেটাস আছে এই জায়গাটায় মাইট দিছে, আবার লেটাস ছাড়া আছে এখানে শুড দিছে, কারণ মাইট শুড কিন্তু কাছাকাছি, ভাই ভাই, পাশাপাশি সাহায্যকারী ভার্ব। সো সমস্যা না। আমরা এখন শেষ একটা জাস্ট লেটাস ছাড়া একটা বাক্যের উদাহরণ নিলেই আমি মনে করি যে তোমাদের আশা করি আর সমস্যা থাকবে না।
তারপরে যদি সমস্যা থাকে তোমরা আমার ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। সো আমরা ডাইরেক্ট স্পিচে লেটাস ছাড়া একটা বাক্য নিচ্ছি। হি সেড টু মি, এখানে দিলাম লেট হার ওই তখনকার মতোই দিলাম ফিনিশ, লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক। একদম দেখো করাভাবে হয়ে যাবে। সেটা হলো আমরা যখনই দেখলাম যে এটা লেট ছাড়া বাক্য, একটু আগে লিখে দিলাম রিপোর্টিং ভাব সবসময় আমরা টোল্ড ইউজ করে করবো। সো সরাসরি লিখে দিলাম হি টোল্ড। আর তোমরা এটা দেখেছো যে এটা শুধুমাত্র প্রপোজড, যেটা লেটাস থাকলে বসে তখনই টুটা থাকে, আদারওয়াইজ টু উঠে যায়। তাহলে হি টোল্ড মি। আর লেট যুক্ত বাক্যে আমরা দ্যাট বসাবো। সো দ্যাট এই জায়গাটায় যে অবজেক্টটা থাকবে তাকেই সাবজেক্ট করে বের করতে হবে। যদি কোনো নাউন থাকে, ধরো রহিম করিম, তাহলে তোর নাউন ওটাই থাকবে। ধরো লেট রহিম, তাহলে এখানে রহিমই আসবে। আর যদি কোনো অবজেক্ট থাকে, যেমন হার আছে, তাহলে এটাকে আমরা শি হিসেবে বের করে নিয়ে আসবো, শি। আর অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে মাইট দিতে বললাম, তাহলে মাইট দিবা। আর মডেলস অক্সিলারি থাকলেই মূল ভার্বটা কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মেই থাকবে। তাহলে ফিনিশ দ্য ওয়ার্ক, এই হয়ে গেল কিন্তু সিম্পলি। সো এই পুরো বিষয়টা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করে ফেললাম, ইনডাইরেক্ট স্পিচ। এর পরবর্তী ভিডিওতে আমরা অবজেক্টিভ সেন্টেন্স করব, আর গুটি গুটি পায়ের পরে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যাব, এবং তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। ভালো থাকো, ধন্যবাদ।